তারা এই 2026-এর নির্বাচনের আগে সাম্প্রদায়িকতার বিষয়টাকে এমন জায়গায় নিয়ে যাবে যে ওরা এবং তৃণমূল চাইবে যে ওই একটা ইস্যুতেই ভোট হোক, এবং তাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে এই এসআইআর নামক কর্মসূচি। সিবিআই আছে, ওদের নেতাগুলোকে জেলে পড়বো, আমরা তৃণমূলকে টাইট দেবো, এই তো ভাষ্য ছিল। এই ভাষ্য সামনে রেখেই বিজেপির উত্থান। তৃণমূল বিরোধী ভোটটা বিজেপির কাছে কনসলিডেটেড হয়। আর আজকে 2025 সাল, আজকেও বিজেপির হাতে কিন্তু ইডি আর সিবিআই আছে। কিন্তু ইডি আর সিবিআই থাকা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়ও ছাড়া পেয়ে গেলেন, জ্যোতিপ্রিয় মল্লিকও ছাড়া পেয়ে গেলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ও ছাড়া পেয়ে গেলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ছাড়া পেয়ে গেলেন। সুতরাং আজকে বিজেপি আর দুর্নীতি নিয়ে তৃণমূলের কথা বলতে পারবে না, কারণ বাংলার মানুষ দেখছেন যে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা আই ওয়াশ, এটা লোক দেখানো, এটা ভাওতা। সুতরাং তাদের এখন একটাই তাস তাদের হাতে, সাম্প্রদায়িকতার তাস। আজকে আমরা এসেছি সপ্তর্ষি দেবের কাছে, সিপিআইএম নেতা। আপনাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আপনি দেখতেই পাচ্ছেন রাজ্য রাজনীতি যেভাবে উত্তাল হয়ে উঠেছে, ধর্মের রাজনীতি। একদিকে হুমায়ুন কবির নেমে পড়েছে বাবরি মসজিদ বানাবেন, আর অন্যদিকে বিজেপির তরফ থেকেও হিন্দুত্বের যে রাজনীতি, এই রাজনীতির ফলে বামেদের রাজনীতিতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আসলে বামেদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এটা পরের প্রশ্ন। আসল প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। বামেদের রাজনীতি তো সাধারণ মানুষের কথা বলাটাই বামেদের রাজনীতি। তুমি যেটা বলছো এই যে ধর্মীয় মেরুকরণ, বিজেপি, তৃণমূল, হুমায়ুন কবির তো তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন, উনি একটা বাবরি মসজিদ বানাবেন, শিলান্যাস হবে, সেইটা নিয়ে একটা হই হই ব্যাপার, 40,000 লোককে খাওয়াবেন, সৌদি থেকে পীর সাহেবরা আসবেন, মৌলবীরা আসবেন। এটা একটা ধর্মের বিষয়, এটা রাজনীতির বিষয় নয়, আমরা মনে করি না। ধর্মের সাথে রাজনীতি মিলিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু এর উল্টো দিকে বিপরীতে যেটা হচ্ছে সেইটা গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। সেই বাংলা বাঁচাও যাত্রা প্রায় 1 মাস সারা পশ্চিমবাংলা পরিক্রম করে উত্তর 24 পরগনার কামারহাটিতে এসে মহাসমাবেশের মাধ্যমে সেটা শেষ হবে। বাংলা বাঁচাও যাত্রা আমরা করছি কারণ আমরা মনে করি যে এই ধর্মীয় মেরুকরণ এবং তার রাজনীতি এটা পশ্চিমবাংলার মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষের সামনে যেগুলো আসল ইস্যু, যেগুলো আসল সমস্যা, সেগুলো থেকে নজর ঘোরানোর জন্যই বিজেপি এবং তৃণমূল এই সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। তাহলে আসল ইস্যু কি? আসল ইস্যু পশ্চিমবাংলার কম বয়সীদের সামনে বেরোজগারি, বেকারত্ব। আমরা বলছি যে চাকরি কোথায়? শেষ তো চাকরি বড় হলো 2011 সালের আগে, আমরা দেখলাম সেক্টর 5 হলো, একটা বড় আইটি শিল্প এলো, এখনো লক্ষ লক্ষ কম বয়সী ছেলেমেয়েরা সেখানে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করছে। আমরা বলছি যে মালদা, মুর্শিদাবাদ, সুন্দরবনের এত নদী ঘেরা অঞ্চল, নদী বাঁধগুলো ভেঙে যাচ্ছে, মেরামতের কোনো উপায় নেই। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি সর্বস্ব বয়ে চলে যায় নদীতে। এবারে উত্তরবঙ্গে বন্যা হলো, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কত মানুষ আজও পরিবার নিয়ে একেবারে খোলা আকাশের নিচে থাকছে। বামপন্থীরা নীরবে তাদেরকে নিয়ে ক্যাম্প চালাচ্ছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে, সরকার উদাসীন। এটা তো আসছে না কোনো আলোচনায়। চা বাগানের শ্রমিকদের কি অবস্থা? তাদের শেষ ওয়েজ বেড়েছে কবে? চা বাগান শ্রমিকদের আপনি জানতে পারেন, নাও জানতে পারেন, অনেকে নাও জানতে পারে যে বামফ্রন্ট আসার আগে চা বাগানগুলো পঞ্চায়েতের আওতায় ছিল না। চা বাগান শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে যুক্ত করা, এটা বামফ্রন্ট করেছে। এবং সেই চা বাগানগুলোতে আজকে শোষণ কিভাবে হচ্ছে। মালিক ভালো হলে শ্রমিকরা কোনো রকমে থাকছে, আর মালিক যদি খারাপ হয় তাহলে তাদের পক্ষে বলবার কেউ নেই, তাদের ওয়েজ বাড়ছে না। প্রশ্নগুলো আমরা তুলছি আরো অনেক প্রশ্ন। এই যে কম বয়সী ছেলেমেয়েরা, জেন জি যাদেরকে বলে, তাদের যে সমস্যাগুলো,
এই যে আমি পাশ করব, পড়াশোনা পাশ করলাম, পাশ করে চাকরি একটা ভালো খুঁজতে গেলে আমাকে যেতে হবে হচ্ছে যে দিল্লি, বম্বে, চেন্নাই, মাদ্রাজ। কেন? আমি এই পশ্চিমবাংলায় পড়াশোনা করেছি, এই পশ্চিমবাংলার ভাষাতে কথা বলি, এই পশ্চিমবাংলার হাওয়া বাতাস নিয়েই আমি বড় হয়েছি। তাহলে কেন আমি নিজের চাকরিটা পশ্চিমবাংলায় সুনিশ্চিত করতে পারবো না? এই যে দুর্নীতি, 26,000 ছেলে মেয়ের চাকরি গেল, বিজেপি বলছে কোনো কথা? কোনো কথা বলছে না। আজকে বিজেপির ভাষ্যতে প্রধান বিরোধী দল কোট অ্যান্ড কোট, বিজেপির ভাষ্যতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এখন আর একটাও কথা শুনবেন না, শুধু ধর্ম থাকছে। কেন? কারণ 2019-এ বিজেপির পশ্চিমবাংলায় উত্থান, সেই উত্থানের প্রথম প্রধান কল ছিল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, যে তৃণমূলের দুর্নীতিকে আমরা শায়েস্তা করব, আমাদের আরো ইডি আছে, সিবিআই আছে, ওদের নেতাগুলোকে জেলে পড়বো, আমরা তৃণমূলকে টাইট দেবো। এই তো ভাষ্য ছিল। এই ভাষ্য সামনে রেখেই বিজেপির উত্থান, তৃণমূল বিরোধী ভোটটা বিজেপির কাছে কনসলিডেটেড হয়। আর আজকে 2025 সাল, আজকেও বিজেপির হাতে কিন্তু ইডি আর সিবিআই আছে। কিন্তু ইডি আর সিবিআই থাকা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়ও ছাড়া পেয়ে গেলেন, জ্যোতিপ্রিয় মল্লিকও ছাড়া পেয়ে গেলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ও ছাড়া পেয়ে গেলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ছাড়া পেয়ে গেলেন। সুতরাং আজকে বিজেপি আর দুর্নীতি নিয়ে তৃণমূলের কথা বলতে পারবে না, কারণ বাংলার মানুষ দেখছেন যে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা আই ওয়াশ, এটা লোক দেখানো, এটা ভাওতা। সুতরাং তাদের এখন একটাই তাস তাদের হাতে, সাম্প্রদায়িকতার তাস। তারা এই 2026-এর নির্বাচনের আগে সাম্প্রদায়িকতার বিষয়টাকে এমন জায়গায় নিয়ে যাবে যে ওরা এবং তৃণমূল চাইবে যে ওই একটা ইস্যুতেই ভোট হোক, এবং তাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে এই এসআইআর নামক কর্মসূচি। এসআইআর কি? খায় না মাথায় দেয়। এসআইআর হচ্ছে 15 বছর 20 বছর পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এই প্রক্রিয়াটা নেওয়া হয়, যে প্রত্যেক বছর ইলেকটোরাল রোল রিভাইজ হয়, কিন্তু সেই রিভিশন হওয়ার পরেও ইলেকটোরাল রোলের মধ্যে বহু ভুলভ্রান্তি থেকে যায়। বছরে 4 বার করে রিভাইজ হওয়ার কথা, তারপরেও ভুলভ্রান্তি থেকে যায়। সুতরাং সেই ভুলভ্রান্তিগুলো দূর করবার জন্য একটা নিবিড় সংশোধন 15 বছর 20 বছর অন্তর অন্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে। যে একই ব্যক্তির 2 জায়গায় নাম উঠে রয়েছে, হতে পারে সে যখন 18 বছর বয়স ছিল সে হয়তো মুর্শিদাবাদে থাকতো, তার নাম মুর্শিদাবাদে উঠেছিল, তারপরে সে কর্মসূত্রে হয়তো এসে দমদমে থাকে, কোনো কারণে তার দমদমের রোলেও নাম উঠে গেছে। তাহলে এই দুটো নাম এক ব্যক্তির উঠে গেছে, তাহলে একটা নাম কাটতে হবে। হয়তো অমুক ব্যক্তি 2022 সালে মারা গেছে, কিন্তু কোনো কারণে তার নামটা রয়ে গেছে, তাহলে সেটা খুঁজে নিয়ে সেই নামটা বাদ দিতে হবে। কারণ মারা যাওয়া লেফট ভোটার যদি নাম থেকে যায়, তাহলে তৃণমূল তো তাদের ভোট দিয়ে দেয়। কারণ আমরা তো দেখেছি ছল্লেকের নির্বাচনে মৃত দ্বিজেন মুখোপাধ্যায়েরও ভোট তৃণমূল কংগ্রেস দিয়েছিল, আমাদের প্রখ্যাত শিল্পী ছিলেন, খবরেও হয়েছিল। সুতরাং এইটা হচ্ছে এসআইআর প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়াকে পশ্চিমবাংলায় স্বাগত জানাচ্ছি, কারণ পশ্চিমবাংলায় যে পরিমাণ ভুয়ো ভোটার ইলেকটোরাল রোলের মধ্যে লুকিয়ে রয়েছে, এবং এই ভোটগুলো যেভাবে মানে নির্লজ্জভাবে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে প্রত্যেকটা নির্বাচনে ফেলে, তাতে তাদের পক্ষে ভোটের ফল যাওয়ার প্রবণতা বাড়ে। আমরা হিসেব করেছি পশ্চিমবাংলার প্রত্যেকটি বুথে ন্যূনতম 40 থেকে 50টা ভুয়ো ভোটার আছে, বা এইরকম নাম রয়েছে যে নামগুলোর আসলে কোনো অস্তিত্ব নেই। আর এর থেকে বেশ কিছু বুথে এর থেকে অনেক বেশি ভোটারও আছে, এরকম নাম আছে, কোনো জায়গায় 100-150 আছে, কিন্তু মিনিমাম অন অ্যান অ্যাভারেজ 40 to 45 such names are there in each and every booth, in each and every voter list in ওয়েস্ট বেঙ্গল। তাহলে এর বিরুদ্ধে যদি এসআইআর একটা ভূমিকা নেয়, আমরা তো তার পক্ষে, আমরা তো বলছি আমরা তার পক্ষে, কিন্তু তার সঙ্গে একই কথা একসাথেই বলছি যে কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটাকে সামনে রেখে যে সাম্প্রদায়িক মেরুকরণের একটা রাজনীতি চলছে, এটা অপ্রয়োজনীয়, এবং এটা রাজনীতিক
ভাবে দুটো রাজনৈতিক শক্তিকে লাভবান করবার জন্য সুকৌশলে সেই দুটো রাজনৈতিক শক্তি এটা করছে। কি হচ্ছে, এসআইআর এর যখন সূচনা হচ্ছে পশ্চিমবাংলায়, ইলেকশন কমিশন কিছু বললেন না। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তৃণমূলে ছিলেন, তিনি বলে দিলেন 1.5 কোটি নাম বাদ যাবে। আর একজন বিজেপির নেতা বললেন যে সংখ্যালঘুরা বিপদে পড়বে, সংখ্যালঘু নাম সব বাদ যাবে। মেরুকরণ হচ্ছে। আর এর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যার দল এই মৃত এবং শিফটেড ভোটারদের ভোট দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করে রেখেছে পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন লোকসভায়, বিভিন্ন পঞ্চায়েতে, তারা বলতে শুরু করলেন যে আমরা একটাও নাম বাতিল করতে দেব না, সংখ্যালঘুদের নাম বাতিল হবে না, কোনো নাম বাতিল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর হবে। আবার নিজেই প্রথম এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন। তাহলে এই যে একটা রণংদেহী জায়গা তৈরি হচ্ছে তৃণমূল আর বিজেপির সামনে, মানুষ দেখছে যে এসআইআর নিয়ে খুব লড়াই, আসলে এই লড়াইয়ের কোনো প্রয়োজন নেই।